কান্ট্রি সাইডের একটা নির্জন বাড়ি, যেখানে আছে একজন সৎ মা, বাবা আর 2 বোন। কিন্তু এই পরিবারকে ঘিরে প্রতিদিন ঘটছে কিছু রহস্যময় ঘটনা। কখনো নেমে আসছে মৃত্যুর নিকষ ছায়া, যেটা তাদের বাবা জানার পরেও কিছু করতে পারছে না। কিন্তু কেন? আসলে কি তারা 4 জন, নাকি আরো কেউ আছে এই বাড়িতে? এই বাড়ির গহীন অন্ধকারে লুকিয়ে রয়েছে কোন রহস্য? কেন এই পরিবার বেরোতে পারছে না এই রহস্যের মায়াজাল ছেড়ে? আজ নিয়ে এসছি একটা মাস্টারপিস কোরিয়ান মুভি, যা টুইস্ট তোমরা প্রেডিক্ট করতে পারবে না। আজকের মুভি এ টেল অফ 2 সিস্টার্স। একটা মানসিক হসপিটালে সাইকিয়াট্রিস্টের কাছে মানসিক রোগে ভুগতে থাকা একটা ছোট্ট মেয়ে সুমি এসেছে ট্রিটমেন্টের জন্য। রুটিন চেকআপ অনুযায়ী সাইকিয়াট্রিস্ট তাকে জিজ্ঞেস করে তার আজকে দিনটা কেমন কাটলো এবং তার আসল পরিচয় কি। সে কি বুঝতে পারছে সে আসলে কে? সুমি এর কোনো উত্তর দিল না। এরই সাথে সাইকিয়াট্রিস্ট সুমিকে তার পরিবারের একটা ছবি দেখিয়ে তাদের ব্যাপারে জিজ্ঞেস করাতেও কোনো উত্তর আসে না। ডাক্তার আবার জানতে চায় ওই দিনে ঠিক কি হয়েছিল। তবে সুমি তার এই প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে থাকলে তার বাবা মুহিয়ন ও ছোট বোন সি ইয়ং এর সাথে তাদের কান্ট্রি সাইডের বাড়িতে ফিরে আসে। 2 বোন বাড়ির পাশের প্রিয় লেকে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ির অন্দর মহলে এলে ওয়েলকাম জানায় সৎ মা ইয়নজু। জু বলে সে তাদের জন্য রান্না এবং সব ঘর পরিষ্কার করে রেখেছে, যদিও ইয়ং ও সুমি তার কথায় গুরুত্ব না দিয়ে রুমে চলে যায়। আসলে জুয়ের সাথে তাদের সম্পর্ক মোটেই ভালো নয়। রুমে এসে সুমি দেখে জু তাদের সব পোশাক সাজিয়ে রেখেছে, যদিও এটা তার পছন্দ হয় না, কারণ সে চায় না জু তার কোনো জিনিসে হাত দিক। রাতে সুমির বাবাকে দেখা যায় কাউকে লুকিয়ে ফোন করতে। তিনি বলছিলেন আজ তারা ডাক্তারের কাছে গিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি। পরিস্থিতি দিনের পর দিন হাতের বাইরে চলে যাচ্ছে। ডিনার টেবিলে বসে জু বলে সে এই উইকেন্ডে তার ভাই সুনকিউ ও তার স্ত্রীকে ইনভাইট করেছে। তারা এলে হয়তো সুমির মন একটু ভালো হবে। তবে হিয়নেতে সেরকম উৎসাহ প্রকাশ না করে সে খাবার শেষ করে উঠে যায় এবং সৎমায়ের সাথে সুমির সেই সময় ঝগড়া হলে কিছুক্ষণ পর হিয়ন এসে জুকে 2টো ওষুধ দিয়ে যায়। রুমে এসে সুমি সিয়ংকে জিজ্ঞেস করে সৎ মা তাকে কোনো কথা বলে অপমান করেছে কিনা এবং সে যদি কোনো বাজে কাজ তার সাথে করে থাকে তবে সে যেন তাকে জানায়। যদিও শান্ত সিয়ংই মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় জু তার সাথে কিছুই করেনি। এদিকে হিয়ন ঘুমোতে গেলে জুয়ের সাথে তার কিছুতেই ঘুম না আসলে সে তার রুমের বাইরে এসে সোফায় ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে সি ইয়ং বাইরে কারোর পায়ের আওয়াজ শুনতে পেলে তার ঘুম ভেঙে যায়। কেউ তার শরীর থেকে চাদর টেনে খোলার চেষ্টা করছে। এই ভেবে ভয় পেলে চলে যায় সুমির রুমে। সুমি থেকে জিজ্ঞেস করলে সি ইয়ং বলে কেউ তার রুমে এসেছিল। সকালে সুমির ঘুম ভাঙে একটা অদ্ভুত স্বপ্নে। সে দেখে তার আসল মাকে কেউ মেরে ফেলছে। সে আরো দেখে একটা ঘাড় ভাঙা মহিলা চলে যাচ্ছে বেডের পাশ দিয়ে এবং সে আস্তে আস্তে তার দিকেই এগিয়ে আসছে। এটা দেখে সুমি ভয় পেলে পরক্ষণেই বুঝতে পারে এই সবটাই ছিল ঘুমের মধ্যে দেখতে থাকা দুঃস্বপ্ন। সে সময় হিয়ন এসে তাদের খাওয়ার জন্য নিচে ডাকলে সে বুঝতে পারে তার বোনের প্রথমবারের জন্য পিরিয়ডস হয়েছে। তবে এর থেকেও অবাক করার বিষয় তাদের সৎ মা জু এবং তারও একই দিনে পিরিয়ডসটা হয়েছে। বেলা হয়ে এলে সুমি আর সি ইয়ং ব্যালকনিতে এসে জুয়ের প্রাণের চেয়েও প্রিয় 2টো পোষা পাখিকে দেখতে পেলে সুমি বলে তার মন করে তাদের মেরে ফেলতে বা উড়িয়ে দিতে, তাহলেই একমাত্র জুকে তারা কষ্ট দিতে পারবে। আসলে জুকে সুমি এতটাই ঘৃণা করে যে সে তাকে কোনোদিনই খুশি দেখতে চায় না। তখন হিয়ন তার সাথে দেখা করতে এলে বলে সে জানে সুমি তার উপর রেগে আছে এবং সে বাবা হিসেবেও ভালো না, তবে সে সবসময় সুমির ভালো চায়। তাই এই ঠান্ডায় ব্যালকনিতে না থেকে এসে যেন তাড়াতাড়ি ঘরে ফিরে আসে। হিয়ং চলে গেলে সুমি সি ইয়ংকে রেখে তাদের পুরনো গুদাম ঘর থেকে তাদের ফ্যামিলি অ্যালবামটা খুঁজতে চলে যায়। এরই মধ্যে একটা ছিল তাদের পরিবারের ছবি, যেখানে তার মা, বাবা, সি ইয়ং, সে নিজে এবং আরেকজন তাদের সৎমা জু। তার মায়ের সাথে জুয়ের ছবি দেখে বুঝতে পারে জু ছিল তার মায়ের নার্স। এটা দেখে সে রেগে গেলে তখনই সেখানে সি ইয়ং চলে আসে। সুমি ওই ছবিগুলো সি ইয়ং এর থেকে লুকিয়ে রেখে তাকে মায়ের পুরনো গয়না দেখাতে থাকলে সি ইয়ং তার মায়েরই একটা জিনিস হাতে নিয়ে মন্ত্র পড়তে লাগলে সুমি সেই ব্যাপারটা তাকে জিজ্ঞেস করে। সি ইয়ং বলে এই মন্ত্রটা তার মা তাকে শিখিয়েছিল এবং এটা পাঠ করলে নাকি তাদের মা ফিরে আসতে পারে এই দুনিয়াতে আরেকবার। যদিও সুমি এটাতে অতটা গুরুত্ব না দিলেও সুমির নজরে পড়ে সি ইয়ং এর হাতে রয়েছে কালশিটের দাগ।
তার হাতের অবস্থা এরকম কিভাবে হলো জানতে চাইলে সি ইয়ং কিছু না বলে রুমে চলে যায়। তবে রুমের সন্দেহ এটা তাদের সৎ মায়ের কাজ। তাই সুমি জুকে এটা নিয়ে জিজ্ঞেসও করলে জানায় কেউ যদি তার কথা অমান্য করে তাহলে তাকে শাস্তি পেতে হবে, এতে আর নতুন কি। এই নিয়ে তাদের মধ্যে প্রতিদিনের মতো আরও একবার কথা কাটাকাটি শুরু হলে জু বলে মৃত মায়ের ছবি দেখে কাঁদলেও তাদের বর্তমান পরিস্থিতি কোনো পরিবর্তন হবে না, কারণ সে তো আর ফিরে আসবে না। তাই তাদের উচিত জুকেই মা হিসেবে মেনে নেওয়া। হিয়ন এসব কিছু শুনে সুমির কি হয়েছে জানতে চাইলে সুমি বলে হিয়ন আদতে সবকিছু জেনেও না জানার ভান করছে। সে জানে জু তাদের উপর কিভাবে অত্যাচার করে, তবে এসব কিছু জেনেও সে চুপ করে থেকে সুমিকে বোঝানোর চেষ্টা করে। রাতে জুয়ের ভাই ও তার স্ত্রী ডিনারের জন্য সুমিদের বাড়িতে এলে ডাইনিং টেবিলে সুমি ও সি ইয়ং উপস্থিত থাকে না। খাবার সার্ভ করে হিয়ন, জু ও তার গেস্ট খেতে শুরু করলে জু তাদের সাথে নানা রকম অদ্ভুত কথা, তাদের ছোটবেলাকার গল্প এসব করতে শুরু করে। সে খুবই উৎসাহিত ছিল, তবে সুনকিউ ও তার স্ত্রীর জন্য বেশ অস্বস্তি বোধ হতে শুরু করে। তাদের যেন জুয়ের এই আচরণ মোটেই পছন্দ হচ্ছে না। আর তখনই হঠাৎ করে সুনকিউর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে সে চেয়ার থেকে মাটিতে পড়ে যায়। দেখে মনে হয় কেউ তার গলা টিপে ধরেছে। সে যন্ত্রণায় ছটফট করতে থাকলে সুনকিউ ও হিয়ন তাকে কোনো রকমে শান্ত করে সুনকিউ তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে যায়। ফেরার সময় গাড়িতে সুনকিউ তার স্ত্রীর থেকে ক্ষমা চেয়ে বলে সে এই আজব বাড়িতে আসতে না চাইলেও হিয়ন তাকে অনেক জোরাজুরি করায় তার আর কোনো উপায় ছিল না। তবে স্ত্রী তার এই কথাকে গুরুত্ব না দিয়ে বলে সে সুমিদের বাড়ির কিচেনের সিঙ্কের নিচে একটা মেয়ে ও একজন প্রেতাত্মাকে দেখেছে, যদিও সেটা কে সে জানে না। এদিকে গেস্টরা চলে যাওয়ায় জু টেবিলে একাই মনমরা হয়ে বসে থাকলে হঠাৎ সে দেখে কিচেনের সিঙ্কের ড্রয়ার নিচে থেকেই খুলে যাচ্ছে। তাই জু সেটাকে বন্ধ করে সিঙ্কের নিচে একটা চুলের ক্লিপ পড়ে থাকতে দেখে সেটা কুড়োতে গেলে টের পায় তার পিছনে দাঁড়িয়ে এক ভয়ানক অশরীরী সবুজ ফ্রক পরে থাকা একটা বাচ্চা মেয়ে তার দিকে ক্রমাগত দেখে চলেছে। জু প্রচন্ড ভয় পেয়ে গেলে হিয়ন যখন তাকে ওষুধ দিতে আসে সে তাকে অনুরোধ করে আজ রাতে একসাথে থাকার জন্য, কারণ সি ইয়ং ও সুমি হসপিটাল থেকে আসার পরে এই বাড়িতে নানান ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। হিয়ন পুরো বাড়িটা ঘুরে দেখবে বলে তাকে আশ্বস্ত করে বেরিয়ে গেলে জুয়ের কিছুতে একা ঘুম আসে না। হিয়ন পুরো বাড়িটা ঘুরে দেখতে থাকলে দেখে জুয়ের প্রাণের চেয়ে প্রিয় দুটো পাখির মধ্যে একটা পাখি খাঁচার মধ্যে মারা গেছে। জুয়ের ঘুম না আসায় বাইরে এসে সে এই দৃশ্য দেখতে পেলে ভাবে এটা নিশ্চয়ই সুমির কাজ এবং সে করেছে তাকে কষ্ট দেওয়ার জন্য। তাই সে রেগে সিয়ং এর রুমে গেলে দেখে টেবিলে অনেকগুলো ফটোগ্রাফ পড়ে আছে। সেগুলো আসলে ছিল সি ইয়ং এর আসল মা ও তার পরিবারের ছবি। তবে সেই ফটোগুলোতে একটা জিনিস কমন, সি ইয়ং জুয়ের মুখ কেটে দিয়েছে কালো কালি দিয়ে, এবং তখনই সেখানে জু সি ইয়ং এর বেডে তার আরেকটা পাখি দেখতে পেয়ে রেগে সি ইয়ংকে একটা আলমারির মধ্যে বন্দি করে রাখলে বেরোনোর জন্য সি ইয়ং জোরে চিৎকার করলে সুমি চলে আসায় সে সি ইয়ংকে আলমারি থেকে উদ্ধার করে। এত চিৎকার চেঁচামেচি শুনে হিয়ন আসলে সুমি বলে তার দ্বিতীয় স্ত্রী জু ক্রমাগত সি ইয়ংকে হ্যারাস করে চলেছে আর সে সবকিছু জেনে কেন চুপ করে রয়েছে। আর এই ঘটনার সাথেই আসে মুভির একটা অসাধারণ টুইস্ট এবং আমরা জানতে পারি সি ইয়ং আসলে বেঁচে নেই, সে অনেক আগেই মারা গেছে। আর এই মৃত্যু শোক সামলাতে না পেরে সুমি মানসিক রোগের শিকার হয় এবং মনে করতে থাকে যে তার বোন বেঁচে আছে। এই জন্যই মুভির শুরুতে আমরা সুমিকে মানসিক ডাক্তারের কাছে দেখি। তো আজ কোনো মতে সুমিকে ঘুমোতে পাঠে হিয়ন একজনকে কল করে তাদের বাড়ি আসতে বলে, কারণ সুমিকে তার একার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। পরের দিন সকালে জু একটা বস্তা জোরে জোরে লাঠি দিয়ে মারতে থাকলে তখনই সুমির ঘুম ভেঙে গেলে কিচেনের দিকে এলে রক্তের দাগ সহ একটা বস্তা দেখতে পায় এবং পাশে রয়েছে একটা লাঠি। এই বস্তার মধ্যে ভরে জু সি ইয়ংকে মেরে ফেলেছে ভেবে সুমির সাথে সৎমায়ের হাতাহাতি লাগে এবং এক পর্যায়ে সুমি অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল দেখে জু টেনে নিয়ে যাচ্ছে এবং মেঝেতে পড়ে রয়েছে অনেক রক্ত। তখন সৎমা সুমিকে একটা বিশাল পাথরের মূর্তি দিয়ে মারতে গেলে হিয়ন এসে তাকে বাঁচিয়ে সোফায় বসিয়ে ওষুধ আনতে গেলে দেখা যায় যে সেখানে সুমি নয় বরং তাদের সৎমা জু বসে আছে, কিন্তু তাকে হিয়ন সুমি বলে সম্বোধন করছে। হিয়ন বলে অনেক হয়েছে, আজ তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে। তখনই সুমির সামনে জুয়ের মতো সেম দেখতে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং এরই সাথে এখানে আরও একটা সিক্রেট রিভিল হয়।
আসলে শুরুর দিকে যখন তারা প্রথম এই বাড়িতে শিফট হয় তখন এই পরিবারে মাত্র 2 জন সদস্য ছিল, সুমি আর হিয়ন। অর্থাৎ এতক্ষণ যে সৎমাকে দেখানো হয়েছে তার কোনো অস্তিত্ব এই বাড়িতে ছিল না। আসলে এর সবটাই হয়েছে সুমির ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার নামক মানসিক রোগের জন্য। হিয়নের স্ত্রী অর্থাৎ সুমির মা ও বোন একসাথে মারা যাওয়ার ধাক্কা সহ্য করতে না পেরে সুমি তার বোন ও তার সৎ মায়ের চরিত্র মনের মধ্যে তৈরি করে ফেলে এবং প্রতিবার সে নিজেই দুজনের চরিত্র প্লে করছিল। মানে একবার সুমি ওর বোন সাজত, আবার কখনো ওদের সৎ মা। আর এই কারণেই হিয়নকে সেদিন রাতে আলাদা শুতে দেখা যায়, কারণ ওর সাথে তখন জু নয় বরং ওর মেয়ে ছিল। আশা করি এইবার বোঝা গেল যে কেন দুজনের একই দিনে পিরিয়ডস হয়েছিল, কারণ দুটো একই মানুষ ছিল। একটু আগে যখন সুমি তার কল্পনায় জুকে কাঁচে দিয়ে আঘাত করেছিল তখন আসলে সে নিজেকেই আঘাত করছিল। এই কারণে হিয়ন এসে তার হাতে রক্ত দেখতে পেয়েছিল। এমনকি সকালে জু বস্তায় কাউকে ভরে নিয়ে যায়নি, বরং ওটা সুমি নিজেই একটা পুতুলকে ভরে সি ইয়ং ভেবে তাকে মারতে থাকে, কারণ সুমি মনে করত তাদের সৎমা সি ইয়ংকে প্রচন্ড ঘৃণা করত। তাই সে যখন জুয়ের চরিত্র প্লে করত তখন ও সি ইয়ং এর উপর অত্যাচার করত। আবার যখন সে সুমির চরিত্রে ফিরে আসতো তখন সে সি ইয়ংকে প্রোটেক্টিভ দিদির মতো ভালোবাসত। গল্পের শুরুতে যখন সুমি সি ইয়ং এর সাথে হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে তখন আসলে সে ও তার বাবা ফিরেছিল এবং লেকের ধারে সে একাই বসে গল্প করছিল। অর্থাৎ এই পুরো বিষয়টা ছিল একটা হ্যালুসিনেশনের মতো। এমনকি সেদিন জুকে কষ্ট দেওয়ার জন্য সুমি নিজেই ওই পাখিগুলোকে মেরেছিল। এছাড়াও যেদিন ডিনারে হিয়নের ভাই স্ত্রীকে নিয়ে আসে তখন সেইখানে সুমি ছাড়া কেউ ছিল না। এই কারণেই তাদের অস্বস্তি বোধ হচ্ছিল। এইবার যে প্রশ্নটা রয়ে যাচ্ছে সেটা হলো এই সৎমা জু আসলে কে, সেটা একটু পরেই আসছি। তো এখন হিয়ন সুমিকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসে এবং সুমির মনে পড়তে থাকে তার ছোটবেলার দিনগুলো, যখন সে আর সি ইয়ং ছিল ছোট্ট হাসি খুশি বাচ্চা। তাদের মা তখন খুবই অসুস্থ ছিল, তাই হিয়ন তার স্ত্রী দেখাশোনা করার জন্য একজন নার্সকে নিয়ে আসে এবং সেই নার্স ছিল জু। এইভাবে কিছু সময় অতিক্রম হওয়ার পর হিয়ন আর জুয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং তারা লুকিয়ে এনগেজমেন্ট করে ফেলে, যেটা হিয়নের ভাই সাপোর্ট করত। এইবার কোনোভাবে এই খবর হিয়নের স্ত্রী জেনে ফেললে আলমারির মধ্যে সে নিজেকে শেষ করে দেয় এবং এই কারণেই সুমি সেদিন ঘুমের মধ্যে ওর মাকে ঘাড় ভাঙা অবস্থায় দেখতে পেয়েছিল। আসলে সেই দিন মাকে এই অবস্থায় দেখে সি ইয়ং বাঁচাতে চেষ্টা করলে পুরো আলমারিটা তার মাথার উপর পড়ে যায়। জু চিৎকার শুনে সি ইয়ং এর রুমে গেলে দেখে আলমারির নিচে সি ইয়ং চাপা পড়ে আছে, কিন্তু তার দেহে এখনো প্রাণ আছে। জু ইচ্ছে করলে কিন্তু তাকে বাঁচাতে পারত, তবে সি ইয়ং এর প্রতি তার যেহেতু অনেক রাগ ছিল তাই সে তাকে না বাঁচিয়েই চলে যায়। পরে অবশ্য জুয়ের মনে হয় সি ইয়ং একটা বাচ্চা, তাকে মৃত্যুর মুখে ফেলে রাখা ঠিক হবে না, তাই সে তাকে বাঁচাতে গেলে সেই সময় সুমি এসে জুকে অনেক উল্টোপাল্টা কথা বলে তাকেই তাদের জীবন থেকে সরে যেতে বলে। এই কথা শুনে জু রেগে যায় এবং বলে এই মুহূর্তটার জন্য সুমিকে সারা জীবন পস্তাতে হবে। এই বলে আলমারির তলায় ওকে ফেলে রেখেই ঘর ছেড়ে বেরিয়ে যায়। এদিকে সুমিও নিজের বাড়িতে কি হয়েছে সেটার বিষয়ে অজানা থাকলে রাগে বাড়ি ছেড়ে দেয় এবং এইভাবেই মারা যায় সুমির মা ও ছোট বোন। তবে পরে এই ঘটনার কথা জানতে পারলে সুমি জুকে তার বোনের মৃত্যুর জন্য দায়ী করত এবং সে এরপর থেকেই মৃত্যু শোক সহ্য করতে না পেরে মানসিক রোগীতে পরিণত হয়। তার সব সময় মনে হতো জু সি ইয়ংকে মারার চেষ্টা করছে এবং সুমি তার সত্তায় ফিরে এসে তাকে বারবার বাঁচাতো, যেটা সবটাই ছিল হ্যালুসিনেশন। কিন্তু এত কিছুর মাঝে দুজনের আত্মা কিন্তু কখনোই মুক্তি পায় না, তাই হিয়নের ভাইয়ের বউ তাদের শিকার হয়। গল্পের একদম শেষে দেখা যায় জু বাড়ি ফিরে এলে রাতে একটা বিশেষ সুর শুনতে পায়, যেটা সুমি একসময় সি ইয়ংকে শিখিয়েছিল। জু সেই সুরটাকে ফলো করে একটা রুমে এসে সেই আলমারিটা খুললে সি ইয়ং এর আত্মা মেরে ফেলে জুকে এবং হসপিটালে দেখা যায় সুমিকে চোখের জল ফেলতে এবং তার মুখে আসে একটাই নাম, সি ইয়ং। আর এই ঘটনার সাথেই শেষ হয় আজকের মুভি এ টেল অফ টু সিস্টার্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং যারা চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।